আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের এক আরো একটি নতুন ক্লাসে। আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে আপনি যেইখানে পরীক্ষা দেন না কেন, এই সংবিধান রিলেটেড যেকোনো কোশ্চেন আসলে আর মিস হবে না। এতটুকু খুব নিঃসন্দেহে আমি বলতে পারি। আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন না কেন, যেই ইউনিটেই পরীক্ষা দেন না কেন, সংবিধানে কোশ্চেন আপনাকে ফেস করতেই হবে। আর এই ক্লাসটাতে সংবিধানের এমন কিছু তুলে নেওয়া আসছে যেটা আপনার জন্য খুব সহজে মনে থাকবে এবং আপনি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবেন। প্রথমে দেখি সংবিধান কি আসলে। সংবিধান হলো রাষ্ট্র পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। এটা আসলে একজন বিশেষ ব্যক্তির কোটেশন। তিনি হচ্ছেন এরিস্টটল। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার যে দলিল, এটাই হচ্ছে আপনার সংবিধান। আহ, তারপর হচ্ছে সংবিধান আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার সুপরিবর্তনীয় সংবিধান, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে কি ইউকে, ওনার দেশের যে রাজা আছে, ওই রাজা চাইলেই হচ্ছে যে ওনার সংবিধানটা পরিবর্তন করতে পারে। দুষ্পরিবর্তনীয় হচ্ছে একটা নির্দিষ্ট ভোটাভুটির মাধ্যমে, যেমন বাংলাদেশে 2/3 ভোটের মাধ্যমে যদি কোনো আইন পাস হয় সেক্ষেত্রে পরিবর্তন হয়, সেটা হচ্ছে আপনার দুষ্পরিবর্তনীয়। আবার লেখার ভিত্তিতে সংবিধান দুই প্রকার। যেমন হচ্ছে আপনার অলিখিত সংবিধান এবং হচ্ছে লিখিত সংবিধান। অলিখিত সংবিধান কোথায়? আপনার ইউকে, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড, এগুলো হচ্ছে আপনার অলিখিত সংবিধান। লিখিত সংবিধান বাকি মোটামুটি সব রাষ্ট্রে লিখিত সংবিধান ফলো করে। পৃথিবীর প্রথম লিখিত দলিল বলা হয় মদিনা সনদকে। পৃথিবীর প্রথম লিখিত দলিল বলা হয় মদিনা সনদকে, যার লেখক হচ্ছে হযরত আলী। আর পৃথিবীর বৃহত্তম সংবিধান হচ্ছে ভারত। বৃহত্তম সংবিধান হচ্ছে ভারত, যেটি লেখা হয় আপনার 1950 সালে, এবং এটাতে 448টি অনুচ্ছেদ রয়েছে এই ভারতের অনুচ্ছেদ সংবিধানে। আর সর্বক্ষুদ্রতম যেই সংবিধান সেটাকে বলা হয় আপনার ইউএসএ। ইউএসএ সংবিধানকে সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান ধরা হয়, এবং এটার প্রথম 10টি সংশোধনীকে বলা হয় বিল অফ রাইটস। এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে যে বিল অফ রাইটস বলা হয় কোনটিকে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে, যাদের অনুচ্ছেদ সংখ্যা মাত্র 60টি। মাত্র 60টা অনুচ্ছেদে যুক্তরাষ্ট্রের হচ্ছে আপনার আহ এই যে সংবিধানটা গঠিত। শান্তির সংবিধান বলা হয় জাপানকে। এটাও সাধারণ জ্ঞান মাঝে মধ্যে আসে যে শান্তির সংবিধান বলা হয় জাপানকে। এখন আমরা আসলে বাংলাদেশের সংবিধানটা একটু দেখার চেষ্টা করি। বাংলাদেশ সংবিধানে কি ঘটছে? বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত এবং হচ্ছে দুষ্পরিবর্তনীয়। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। আর বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক বলা হয় কাকে? অভিভাবক বা ব্যাখ্যাকারক বলা হয় সুপ্রিম কোর্টকে। খুব ভালো করে মনে রাখবেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন বেশ কয়েকবার আসছে যে ব্যাখ্যাকারককে বা অভিভাবককে, যেটা কোশ্চেন দুইভাবে আসতে পারে। এই কোশ্চেনটার উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। এটা আসলে অনুচ্ছেদ 94 এই আলোচনাটা করা হয়েছে। আর সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। আচ্ছা, এখন এক নজরে একটু আসলে দেখি বাংলাদেশের সংবিধানের কি অবস্থায় আছে। যেমন হচ্ছে সংবিধান শুরু হয় প্রস্তাবনা দিয়ে, শেষ হয় আপনার তফসিল দিয়ে, লিপিবদ্ধ হয় ইংরেজিতে। ফার্স্ট যেটা লিপিবদ্ধ হয় হাতে, এটা ইংরেজি ভাষায় হয়, আর লিখেছেন আব্দুর রব। বাংলা অনুবাদ করেছেন আনিসুজ্জামান। জায়গায় একটা কথা হচ্ছে যে স্পষ্ট করা দরকার, ইংরেজিতে যেই সংবিধানটা লেখা হয়, এই সংবিধানে কোনো কিছু যদি অস্পষ্ট হয় বা বুঝতে সমস্যা হয়, সেটার সমাধান খোঁজা হয় এই বাংলা সংবিধানটাকে। আচ্ছা, এরপর আসি সংবিধান সংরক্ষিত আছে। মূল যে সংবিধানটা হাতে লেখা হয়েছিল প্রথম গণপরিষদে, যে সংবিধানটা লিখেছিল, এটা হচ্ছে আপনার এই যে জাতীয় জাদুঘর শাহবাগে এখনো সংরক্ষিত রয়েছে। আরেকটা কোশ্চেন বেশ কয়েকবার আসে যে হচ্ছে আসলে বাংলাদেশ যে সংবিধানটা রচনা করছে, কোন সংবিধানকে মোটামুটি ফলো করছে? এটা হচ্ছে আপনার ব্রিটেন এবং ভারত। ব্রিটেন এবং ভারতের সংবিধানকে একটু ফলো করার চেষ্টা করেছে বাংলাদেশের সংবিধান তৈরি করার সময়। আচ্ছা, এখন আসি বাংলাদেশের সংবিধানের সাথে কোন কোন ব্যক্তি জড়িত আসলে। এইভাবে আমরা পড়লে ভালো খেয়াল থাকবে। প্রথমে আসলে বঙ্গবন্ধুর কথা আসবে, যে বঙ্গবন্ধু সংবিধানের সাথে কিভাবে জড়িত। এক, ভালো করে খেয়াল করেন যে 1972 সালে 10ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে।
তারিখটা কিভাবে মনে রাখবেন? তারিখটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে 1972 সালের 10ই জানুয়ারি যখন প্রত্যাবর্তন হয়ে বাংলাদেশে আসলো, তারপরের দিনেই হচ্ছে আপনার অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে। আচ্ছা, তারপরের দিনই কেন করলো? আপনার দেশ হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ। তো এটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য আপনার তো নিয়ম কানুন কিছু লাগবে। যার কারণে প্রথম কাজ হচ্ছে, অর্থাৎ 10 তারিখের পরে 11 তারিখে আসে এই কাজটাই করছে। বঙ্গবন্ধুই প্রথম ব্যক্তি যিনি সংবিধানে প্রথম স্বাক্ষর করেন। তিনি রাষ্ট্রপদ ত্যাগ করে প্রধানমন্ত্রী হন 12ই জানুয়ারি 1972 সালে। এবং এই জায়গায় বঙ্গবন্ধু শাসনামল দেখেন, কি বঙ্গবন্ধু শাসনামলে কি ঘটছে। যেমন 10ই এপ্রিল 1971 থেকে 12ই এপ্রিল 1972 রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 12ই জানুয়ারি 1972 থেকে 25শে জানুয়ারি 1975 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, এবং 25শে জানুয়ারি থেকে 15ই আগস্ট অর্থাৎ মৃত্যু আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই হচ্ছে বঙ্গবন্ধুর শাসনামল। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরে কোন পদে ছিলেন? আচ্ছা, তারপরে দেখি কি আছে। আবু সাইদ চৌধুরী, এই ব্যক্তি হচ্ছে আপনার একটু ব্রাইটিস, মানে অনেকগুলো কাজের সাথে আসলে এই আবু সাইদ চৌধুরী জড়িত। যেমন তিনি একাধারে ঢাবি ভিসি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, বিদেশে মিশন পরিচালনা করার জন্য লন্ডনে তিনি কাজ করতেন। তার একটা উল্লেখযোগ্য বই হচ্ছে প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলো। এই বইটার লেখক হচ্ছে তিনি। এটা একটা বইয়ের নাম। এই বইয়ের লেখক হচ্ছে আবু সাইদ চৌধুরী। আচ্ছা, এরপর 1972 সালের 23শে মার্চ গণপরিষদের আদেশ জারি করেন তিনি। তিনি রাষ্ট্রপতি হয়ে এই 1972 সালের 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি। এখানে একটা নতুন গণপরিষদ। আসলে এখন গণপরিষদের কাজ কি বা গণপরিষদ কেন আসে? গণপরিষদের কাজই হচ্ছে সংবিধান তৈরি করা। যখনই সংবিধান তৈরি করা শেষ হয়ে যাবে, গণপরিষদ আলটিমেটলি বিলুপ্তি। গণপরিষদ নামে কোনো কিছু আর থাকবে না। এখন গণপরিষদের সদস্য কারা? গণপরিষদের সদস্য হচ্ছে এই 403 জন। এই 403 জন ভাই কোথা থেকে আসলো? এরা হচ্ছে আপনার এই জাতীয় পরিষদ নির্বাচন যে হয়েছে 1970 সালের, এখানকার 166 জন, এবং প্রাদেশিক নির্বাচনে যে 288 জন আছে, এই মোট হচ্ছে 469 জন। এইখান থেকে 403 জনকে সিলেক্ট করা হয়েছে গণপরিষদের সদস্য হিসেবে। আচ্ছা, এরপরে আসি মাওলানা ভাসানী, মাওলানা আব্দুর রব তুর্কবাগিশ। এই ব্যক্তি আরেকটু উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। যিনি গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন। এটা পরীক্ষা বেশি আসে না। পরীক্ষা কোনটা বেশি আসে এটা দেখেন। আমরা একটু নিচের দিকে যাই। যেমন এই দুইজন ব্যক্তি, শাহ আব্দুল হামিদ এবং হচ্ছে মোহাম্মদুল্লাহ। এই দুইজন ব্যক্তি একটু ঝামেলা বাধায়। আসলে হচ্ছে যে কে গণপরিষদের প্রথম স্পিকার ছিল, কে হচ্ছে জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018 সালের ডিএনটি একটা কোশ্চেন। জাতীয় সংসদের প্রথম স্পিকার কে? মোহাম্মদুল্লাহ। কিন্তু শাহ আব্দুল হামিদ না, এটা অনেকেই ভুল করছিল ওই সময়টাতে। আচ্ছা, এই যে গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ, আর ওই সময়টাতে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিল আপনার মোহাম্মদুল্লাহ। তিনি যখন বাংলাদেশের সংসদ হয়ে সংসদ তৈরি হইলো, নতুন করে নির্বাচন হইলো, তখন তিনি স্পিকার ছিল। এখন কথা হচ্ছে তাহলে স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই মার্চ 1973, এবং এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন হয় 7ই এপ্রিল। সো তারিখগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন, 7ই মার্চ আর 7ই এপ্রিল। এই যখন প্রথম জাতীয় নির্বাচনের জাতীয় সংসদ শুরু হইলো, এই সংসদের প্রথম স্পিকার হচ্ছে এই ভদ্রলোক মোহাম্মদুল্লাহ। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, নেক্সট যাই। নেক্সট কি আলোচনা করা আছে? ডক্টর কামাল হোসেন। এখন ডক্টর কামাল হোসেন এই ভদ্রলোক 403 জন যে সদস্য ছিল আপনার গণপরিষদের সদস্য, এই 400 গণপরিষদ সদস্য থেকে 34 জন সদস্য নিয়ে একটি সংবিধান কমিটি হইল। সংবিধান কমিটি, যে এই ব্যক্তিরাই আসলে সংবিধান তৈরির ক্ষেত্রে সরাসরি কনসার্ন থাকবে। এখন এই ডক্টর কামাল হোসেনকে বলা হয় বাংলাদেশ সংবিধান কমিটির প্রধান। সংবিধান কমিটির চেয়ারম্যান বলা হয় তাকে, রূপকার বলা হয় তাকে, জনক বলা হয় তাকে, খসড়া সংবিধান উপস্থাপনাকারী বলা হয় তাকে। বেশ কয়েকটা টাইটেল তার নামের সাথে আছে, সবকটাই হচ্ছে ডক্টর কামাল হোসেন। আচ্ছা, রাজিয়া বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে যে সংবিধান কমিটির প্রথম
প্রথম নয়, একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু। আচ্ছা, এই যে সুরঞ্জিত সুরঞ্জিত সেনগুপ্ত, কাকু না সরি, সুরঞ্জিত সেনগুপ্ত হচ্ছে বিরোধী দলীয় সদস্য ছিলেন। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা একটু ডিরেক্টলি ডিপ ভাবে আসে, যে হচ্ছে আপনার সংবিধান তৈরির কয়েকটি রাজনৈতিক দল ছিল? দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিরোধী দলীয় যে দলটা ছিল, যে এনপিএ, ন্যাপ। এই ন্যাপ গঠন হয় 1957 সালে। এই জায়গায় একটু ইতিহাস বলে রাখি। হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে যে আলোচিত রাজনৈতিক দল আওয়ামী লীগও গঠন করছে আপনার ভাসানী, এবং ন্যাপও গঠন করছে ভাসানী। গঠন হয় কিভাবে? ন্যাপটা গঠন হয় 1957 সালে টাঙ্গাইলের সন্তোষে কাকমারি যে সম্মেলনটা হয়, ওই কাকমারি সম্মেলনে আসলে এই ন্যাপটা গঠন করা হয়েছে। আর ওই আপনার সম্মেলনটাতে কিন্তু পাকিস্তানকে আপনার হচ্ছে ভাসানী আসসালামু আলাইকুম জানিয়েছিল। সো এটা হচ্ছে আপনার মূল কথা হচ্ছে যে সুরঞ্জিত সেনগুপ্ত ছিল আপনার বিরোধী দলের সদস্য। আর এই ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করেন নাই। সংবিধানের সকল কমিটির সদস্যরা স্বাক্ষর করছে, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত স্বাক্ষর করেন নাই। এই যে তিনি স্বাক্ষর করেননি। আব্দুর রব, কি করছে? আব্দুর রব হচ্ছে সংবিধানে হস্তলেখক, মানে সংবিধানে নিজের হাতে সুন্দর করে হাত লিখছে। জয়নুল আবেদিন, তিনি হচ্ছে যে অঙ্গসজ্জা করছেন। অঙ্গসজ্জা কি? অঙ্গসজ্জা হচ্ছে এই যে এরকম একটু হচ্ছে এই যে এরকম করে দিচ্ছে লালা লালা, এই যে এরকম এইরকম করে হচ্ছে যে সংবিধান আশেপাশে লালা লালা করে সুন্দর একটা ডিজাইন করছে। এটা হচ্ছে অঙ্গ হচ্ছে যে সজ্জাকরণ। আচ্ছা, এখন এই সংবিধানের শেষে কোন কোন তারিখ জড়িত? কোন কোন তারিখ আসলে সংবিধানের সাথে জড়িত? এখন দেখেন, এটা সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে সংবিধানের সাথে তারিখ, যে সালটা, এটা সব পুরোটাই 72 সাল। অর্থাৎ সংবিধানের কোন সাল আসলে 72 সাল লাগাবেন সংবিধানের সাথে জড়িত। এখন দেখেন 72 সালে কবে কি ঘটনা ঘটলো? 1972 সালের 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি। 30শে মার্চ গণপরিষদ আদেশ জারি। 10ই এপ্রিল গণপরিষদ প্রথম অধিবেশন হয়। তারপর 11 এপ্রিল সংবিধান কমিটি গঠিত হয়। 17 এপ্রিল সংবিধান কমিটির প্রথম অধিবেশন হয়। 12 অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়। এবং হচ্ছে আপনার এই যে 4ই নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। এই 4ই নভেম্বর কিন্তু হচ্ছে আপনার সংবিধানের হ্যাপি বার্থডে, মানে হচ্ছে আপনার সংবিধান দিবস বলা হচ্ছে এই 4ই নভেম্বরকে। আর এই 14 এবং 15 ডিসেম্বর এই 2 দিন যে সদস্যগুলো, কমিটির যে সদস্য ছিল, আসলে সিগনেচার করছে সংবিধানটাতে। 14 এবং 15 ডিসেম্বর। 16 ডিসেম্বর হচ্ছে আপনার এই সংবিধান কার্যকর হয়। একটু আগেই বলছিলাম যে সংবিধানের যে কমিটি করা হয়েছে গণপরিষদ সংবিধান যখনই হয়ে যাবে, গণপরিষদ থাকবে না, গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এই হচ্ছে আপনার বিষয়। তারিখ, এই কয়েকটা হচ্ছে আপনার সংবিধানের সাথে জড়িত স্পেশাল তারিখ। এর বাইরে কোনো তারিখ পরীক্ষা আসবে না, এতটুকু শিওর থাকেন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ইউনিটে মানে এইখান থেকে কোশ্চেন হয় না এমনটা কখনো ঘটেনি, এখান থেকে কোশ্চেন আসবেই। আচ্ছা, নেক্সট দেখি। এখন সংখ্যার ভিত্তিতে দেখি আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা মনে রাখার জন্য, যে 1 দিয়ে সংবিধানে কি ঘটছে, 2 দিয়ে সংবিধানে কি ঘটছে, তাহলে মনে থাকবে। যেমন 1 দিয়ে কি কি আছে? 1 দিয়ে হচ্ছে প্রস্তাবনা 1টি, বিরোধী দলীয় সদস্য 1 জন, নারী সদস্য 1 জন। 1 দিয়ে শেষ। 2 দিয়ে দেখেন ভাষা হচ্ছে 2টি, যেমন হচ্ছে আপনার বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা আছে। মূলনীতি হচ্ছে 4টি, যেমন হচ্ছে আপনার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই জায়গায় জাতীয়তাবাদ কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? 9, সমাজতন্ত্র 10, গণতন্ত্র 11, ধর্মনিরপেক্ষতা 12। এটা পরীক্ষায় কম আসে, তারপরও হচ্ছে যে আপনি একটু জেনে রাখলেন, যেহেতু ধারাবাহিক ভাবে আছে এর জন্য জানতে সুবিধা। আচ্ছা, তারপর হচ্ছে 7 হচ্ছে সংবিধানের তফসিল সংখ্যা বা মৌলিক নীতি। যখনই পরীক্ষায় মৌলিক নীতি আসে তখনই আর আমরা প্রশ্ন কমন পড়ে না, আমরা পড়ে যাই তফসিল, পরীক্ষায় আসে মৌলিক নীতি। মৌলিক নীতি হচ্ছে 7টি। এই যে 7টি কি কি? এই জায়গায় আসলে এটা কিন্তু আপনার তফসিল 7টা আছে, যেমন হচ্ছে অন্যান্য বিধান সত্ত্বেও আইন কার্যকর, মোটে বিলুপ্ত হয়ে গেছে, লাগবে না। শপথ ঘোষণা, ক্রান্তিকাল ও অস্থায়ী সম্মেলন, 7ই মার্চ, স্বাধীনতা ঘোষণাপত্র। এগুলো হচ্ছে আপনার কোন তফসিলে কি আলোচনা করা হয়েছে। এটা পরীক্ষা খুব কম আসে, তারপরে একটু এই স্বাধীনতা ঘোষণাপত্র, 7ই মার্চ, এই তিনটা একটু ভালো করে জেনে নেবেন। এই তিনটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আচ্ছা, 11 হচ্ছে 4টা ভাগ আছে, ভাগ বা অধ্যায়। 11
দিয়ে হচ্ছে মনে রাখার বিষয় হচ্ছে 11টা ভাগ বা 11টা কোথায় আছে। ওদের 4টা ভাগ বা 4টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টার বাইরে আসার কোশ্চেন আসে না। এই 4টার মধ্যেই কোশ্চেন আসে। প্রথম ভাগে আলোচনা হয় প্রজাতন্ত্র হিসেবে, দ্বিতীয় ভাগে আলোচনা করা হয় রাষ্ট্রপতির মূল নীতি, এবং তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে হচ্ছে আপনার নির্বাহী বিভাগ নিয়ে আসলে আলোচনা করা হয়। আচ্ছা, এরপর দেখি আমরা হচ্ছে যে 17টা নিয়ে সংশোধনী, 17 সদস্য সংখ্যা দিয়ে আপনি মনে রাখবেন 17টা সংশোধন করা হয়েছে। 34 জন কমিটি ছিল, 93টা পৃষ্ঠা ছিল, ষষ্ঠলিখিত 93টা পৃষ্ঠা ছিল, 108 হচ্ছে স্বাক্ষর সহ মোট পৃষ্ঠা ছিল 108টা, আর 153টা অনুচ্ছেদ বা আর্টিকেল রয়েছে। এরপরে যেটা সবচেয়ে বেশি ভুল হয় আমাদের, সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনী কি সবগুলোই পড়তে হবে? না, সবগুলোই পড়তে হবে না। যেগুলো সবচেয়ে বেশি আলোচিত এগুলো পড়লেই হবে। যেমন প্রথম সংশোধনীতে কি করা হলো, যে যুদ্ধ অপরাধের বিচার করতে হবে, এটা হচ্ছে প্রথম সংশোধনী, এটা পরীক্ষায় প্রায় আসে। এরপরে সংশোধনী হচ্ছে জরুরি অবস্থা বিধান। এটা কেন করা হলো? এখন একটু টেকনিক্যালি খেয়াল রাখেন, যখন যুদ্ধ অপরাধের বিচার করতেছে তখন দেখবেন যে একটা পার্টি হচ্ছে আপনার আন্দোলন করতেছে বা এরকম কিছু, তখন জরুরি অবস্থা জারি করলো যে না, এটা ওদের দমন করার জন্য। এরপরে দেখেন সীমান্তটা তো ঠিক করতে হবে, মানে তৃতীয় সংশোধনীতে সীমান্ত চুক্তি, ছিটমহল এটা ঠিক করছে। চতুর্থ দেখেন, চতুর্থটা গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। ৭৫ সালে হয়েছে সংসদীয় থেকে, সংসদীয় আগে ছিল সংসদীয় ৭২ সালের সংবিধান, এবং এটা থেকে রাষ্ট্রপতি শাসিত সংবিধান প্রণয়ন করা হলো ১৯৭৪ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। রাষ্ট্রপতি শাসিত সরকার সংসদীয় থেকে ৭২ সালে ছিল সংসদীয় ব্যবস্থা, এবং এই চতুর্থ সংবিধানের সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত তৈরি হলো। পঞ্চম সংশোধনী দেখেন কি হইলো, পঞ্চম সংশোধনীতে আপনার বিসমিল্লাহ যুক্ত করলো। তারপর হচ্ছে আপনার জাতি হিসেবে আমরা বাঙালি হিসেবে পরিচিত হইলাম, নাগরিক হিসেবে বাংলাদেশি হইলাম, এবং হচ্ছে এই জায়গায় এই ৩টা কাজ করছিল আপনার এরশাদ চাচা। এই এরশাদ চাচা এই ৩টা কাজ করছে। উনি অনেকগুলো ভালো কাজ করছিল, কিন্তু উনি হচ্ছে একটু স্বৈরাশাসক ছিল, যার কারণে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এটাকে বিকৃত সংশোধনী বলল। আওয়ামী লীগ সরকার এসে এই সংশোধনীটাকে বিকৃত সংশোধনী হিসেবে বলল। আচ্ছা, অষ্টমে দেখেন কি ঘটনা ঘটছে। অষ্টমে হচ্ছে আপনার ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে। তারপর ঢাকা থেকে ঢাকা করা হলো এটা হচ্ছে 1982 সালে, খুব সম্ভব অষ্টাশি সালে। আচ্ছা, তারপর হচ্ছে বাঙালি থেকে বাংলা করা হলো। এই ৩টা ঘটনা ঘটছে। এই ৩টা আসলে আসে যে কোন সংশোধনের মাধ্যমে করা হয়েছে। চতুর্থ সংশোধনীটা একটু বেশি গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। চতুর্থ সংশোধনীটা একটু বেশি গুরুত্বপূর্ণ, চতুর্থটা। আচ্ছা, এরপরে ১২তম সংশোধনী। এই দেখেন ১২তম সংশোধনীতে কি ঘটনা ঘটছে। এই জায়গায় দেখেন তো কি করলো, সংশোধনীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন। তার মানে এই ৮-এর সাথে ১২ সম্পর্ক হচ্ছে আপনার ইনভার্স সম্পর্ক। অর্থাৎ চতুর্থ সংশোধনীতে যেটা করলো যে সংসদ থেকে রাষ্ট্রপতি শাসিত করলো, ১২তে এসে এটা আবার উল্টে গেল, আবার সংসদীয় ব্যবস্থায় ফিরে আসলো। ১৩তে কি ঘটছে, আচ্ছা ১৩তে হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে। ১৫তে বেশ কয়েকটা ঘটনা ঘটছে। ১৫তে যেমন হচ্ছে আপনার আহ নারী আসন ৪৫ থেকে হচ্ছে ৫০টা করছে। ৭ই মার্চ ভাষণ যুক্ত করছে, স্বাধীনতা ঘোষণাপত্র করছে, ৭২ সালের সংবিধান প্রবর্তন করছে এই ১৫তম সংশোধনীতে। এবং ১৭তম সংশোধনী যেটা করছে, এবং সর্বশেষ সংশোধনী ৮ই জুলাই ২০০৮ এই তারিখটা, এবং প্রথম যে সংশোধনীর তারিখ এটা একটু মনে রাখবেন যে ৮ই জুলাই ২০১৮ সালে সর্বশেষ সংশোধন করা হয়েছে বর্তমান সংবিধানকে। এই সংসদে সদস্য যে সংরক্ষিত ৫০টা আসন ছিল, এটার মেয়াদ ৫০ বছর করছে। এটা তার মানে হচ্ছে আপনার ২০৪৩ সাল পর্যন্ত চলবে। এটা ২০৪৩ সাল পর্যন্ত চলবে, 43 পর্যন্ত চলবে এই নারী সংরক্ষিত আসনটা। আচ্ছা, এরপরে যেটা পরীক্ষায় বেশি ভুল হয় যে কোন অনুচ্ছেদে কি আছে, এটাতে সবগুলো লাগবে না, কয়েকটা লাগবে, এটা আমি আলোচনা করি। তা আপনার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবগুলো লাগবে না, কয়েকটা লাগবে। যেমন হচ্ছে আপনার ধর্ম ২ নং অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে, রাষ্ট্রভাষা ৩ নং আলোচনা করা হয়েছে, নাগরিকত্ব ৬ নং আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে মূলনীতিটা আমি বলছিলাম, মূলনীতি হচ্ছে আপনার দেখেন এই যে ৮ মূলনীতি যে ৪টা আছে, এই ৪টা একদম এই যে ১২ পর্যন্ত চলবে।
12 পর্যন্ত। তার মানে এটা মনে রাখা খুব সহজ, যদি পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। তারপর পড়বেন 22, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করুন, এটা গুরুত্বপূর্ণ। এইখানে দেখেন এই যে 27-28 পরীক্ষা অনেকবার আসছে, 27-28 মনে রাখবেন কিভাবে দেখেন, তা আমি কিভাবে মনে রাখছি। আইনের দৃষ্টিতে সকলে সমান, আর নারী পুরুষের দৃষ্টিতে সকলে সমান। দেখেন তো এখানে নারী পুরুষ দুইজন হয়ে গেল না, তার মানে 27 থেকে বেড়ে 28 হয়ে গেল। যখন আগে ছিল সকলেই সমান, তার মানে একটা নির্দিষ্ট ফিক্সড হয়ে গেছে, ধর 27। যখনই আপনার নারী পুরুষ দুইজন হয়ে গেল, অর্থাৎ ইয়া সংখ্যাটা বেড়ে গেল, এই পাশে সংখ্যাটা বেড়ে যাবে, 27 থেকে 28 হয়ে যাবে। একটা সহজ হচ্ছে যে আপনার মনে রাখার সহজ উপায়। চলাফেরার অধিকার 36তমতে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের হচ্ছে আপনার সমাবেশ, এগুলো লাগবে না, এগুলো পরীক্ষা খুব কম আসে। এই পাশে আসে দেখেন, এই পাশে কি কি আছে, এই পাশে সবগুলো আপনাদের লাগবে না। বিচার বিভাগের স্বাধীনতা, এটা একটু দেখতে পাবেন 39, এটা বলা হয়েছে। এটা একটু পড়বেন, অ্যাটর্নি জেনারেল, এটা আপনার 64-তে বলা হয়েছে। এটা বেশি গুরুত্বপূর্ণ। নেপাল, নেপাল 77 অনুচ্ছেদে বলা হয়েছে। আসলে নেপালটা কি? নেপালটা হচ্ছে আপনার একটা কমিটি, এবং এই কমিটির কাজ হচ্ছে যদি কোনো আপনার সংসদ সদস্য ফল্ট করে সংসদে, তাকে ওই সংসদ থেকে আপনার হতে বিতাড়িত করবে বা বাদ দিয়ে দিবে। কিরকম ফল্ট? মনে করেন আপনার একজন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার আছে, ওই আওয়ামী লীগ থেকে বিএনপিতে চলে গেছে, তার মানে তার জন্য তার বিরুদ্ধে নেপাল হচ্ছে আপনার পদক্ষেপ গ্রহণ করবে, এটাই নেপালের কাজ। কিন্তু বাংলাদেশে এরকম কোনো ঘটনা এই পর্যন্ত ঘটেনি, তার মানে হচ্ছে এটা কোনো কাজও নাই। আচ্ছা, এটা 1809 সালে সুইডেনে প্রথম গৃহীত হয় এই জিনিসটা, নেপাল আইনটা। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে বার্ষিক বিবৃতি। এটা হচ্ছে আপনার বার্ষিক বিবৃতি না যে বাজেট আসতে পারে, বাজেট কততম অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে এইখানকার 137 সরকারি কর্ম কমিশন, এটা গুরুত্বপূর্ণ। 137 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে সরকারি কর্ম কমিশন। এই হচ্ছে সংবিধানের আলোচনা। আমার যতদূর আমি দেখছি কোশ্চেন অ্যানালাইসিস করে, এর বাইরে কোনো কোশ্চেন নাই। এবং এটাতে দেখেন কত সুন্দরভাবে গুছানো একটা ক্লাস। যেমন এই জায়গায় শুধু তারিখগুলো দিছে, এবং তারিখটা মনে রাখার কি, সব 72 সালে। আপনার সাল মনে রাখার দরকার নাই, আপনি তারিখটা মনে রাখেন তাহলেই হয়ে যাবে। তারপরে এই যে কোন ব্যক্তির ক্ষেত্রে কি, ব্যক্তি কি কাজ করছে, এইভাবে আসলে আলোচনাটা করা হয়েছে। আপনার খাতায় সুন্দর করে নোট করে এটা রাখে দেন। আমি বলবো যে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এটাই আসলে আছে আপনার সংবিধানের ফিক্স ক্লাস, এবং এখান থেকে সংবিধানে যাই আসলে কোনো এর মধ্যে আসবে। ধন্যবাদ সবাইকে। যদি মনে হয় যে হ্যাঁ আপনার এই ইউটিউব চ্যানেলটা আপনার জন্য একটু ভালো, আপনার জন্য একটু ভ্যালু ক্রিয়েট করতেছে, তাহলে একটু সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন, আর ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।